পুরোটা গুড ইভিনিং, সরি গুড মর্নিং। ওপরে ওঠা আর এদিকে চলো, কতজন এসছো একটু কমেন্ট করো। লাইভে কতজন আছো একটু কমেন্ট করো। ষাট, ওকে। টোয়েন্টি-সিক্স, ফার্স্ট আসো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। চলো, টাইম ওয়েস্ট করা যাবে না, স্টার্ট করা যাক তাহলে। 30 জন চলে এসছে, ফটাফট আসো, ফটাফট আসো। টাইম 9:30 থেকে বলা আছে, 9:15 থেকে রেডি থাকতে বলেছি। চলো, সো আজকে ইউটিউব লাইভ সেশন 2। তো আমরা সকাল সকাল কি বলে স্টার্ট করি? গুড মর্নিং না, ল্যাঙ্গুয়েজে গুড মোর আর্নিং। কি বলবো? গুড মোর আর্নিং। তো এতে কনফিডেন্স আর পজিটিভনেস অনেক ভাইব্রেন্ট বেশি থাকে, ঠিক আছে? তো প্রত্যেকদিন সকালে ক্লাসের সময় বলতে হবে গুড মোর আর্নিং, ঠিক আছে? চলো, কমেন্টগুলো শো করছে না, অল্প অল্প শো করে বেরিয়ে যাচ্ছে, ওরকমই হয় লাইভ। আচ্ছা ঠিক আছে, চলো ফাইন, স্টার্ট করা যাক। এক একটা করে কোশ্চেন করাবো। তো পিডিএফটা সামনে রাখো, পরবর্তীকালে তুমি পিডিএফটা প্রিন্ট করে নিও এবং খাতাটা তোমার যেটা আনসার হয়েছে, তুমি যে আনসার্সগুলো করেছো সেগুলি সামনে রাখো, ফাইন? তো দেখো, ক্লাস স্টার্ট করার আগে একটা মেসেজ সবাইকে দিতে চাই। বিইং আ টিচার, বিইং আ হিউম্যান বিইং, বা বলতে পারো যে বিইং আ সিটিজেন অফ দিস কান্ট্রি। সো এই যে যা চলছে এখন ওয়েস্ট বেঙ্গলে, স্পেশালি বিকজ অফ দ্য এনআরসি অ্যান্ড ক্যাম্প, তো আমরা সবাই শিক্ষিত মানুষ। তো আমাদের এটা দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে যে মানুষকে, যে সমস্ত মানুষরা অন্য মানুষদের, বা যে সমস্ত পলিটিক্যাল পার্টিসরা, বা যে সমস্ত মিডিয়াসরা আমাদের সাধারণ মানুষদের মধ্যে বিভেদ বা ডিভিশন করার চেষ্টা করছে, তাদেরকে আমাদের আটকাতে হবে। কারণ আমাদের ভারতবর্ষ একটা সেকুলার কান্ট্রির একটা দেশ, সেখানে প্রত্যেক ধর্মের সমান অধিকার আছে। সে যদি খ্রিস্টান হয়, সে যদি মুসলিম হয়, সে যদি বুদ্ধিস্ট হয়, সে যদি জৈনজ হয়, তো সবারই একটা সমান অধিকার আমাদের এখানে আছে, যেমন আমাদের হিন্দুদের আছে। তো সেটা আমাদের কনস্টিটিউশন থেকে বলা হয়েছে, ওকে? তো কোনো পার্সন বা কোনো পলিটিক্যাল এজেন্ডা বা কোনো মিডিয়ার দ্বারা যদি কেউ প্রভোগ করার চেষ্টা করে, তো অবভিয়াসলি আমরা শিক্ষিত মানুষরা, যারা আমরা পড়াশোনা শিখেছি বা যারা আমরা এই জিনিসটা বুঝি, অনেকেই বোঝে না, অনেকেই প্রভোকেশন হয় এবং যা চলছে এখন, এবার সেটা কোন জাতি ধর্ম নির্বিশেষে সেটা বলা মুশকিল। কারণ কেউ যদি টুপি পরে যায় তাহলে সে মুসলিম হয়ে যায় না, বা কেউ যদি কোট পরে যায় সে খ্রিস্টান হয়ে যায় না, ঠিক? তো ড্রেস ভূষায় কিছু থাকে না, থাকে মানসিকতা, ওকে? তো একজন টিচার হিসেবে আমি তোমাদের কাছে এটাই বলবো, কমিউনাল ভায়োলেন্স যাতে না হয়। এই বেঙ্গল, এই ভারতবর্ষ আমাদের সমান এবং সবার সমান অধিকার আছে। এই জিনিসগুলো মাথায় রেখে যারা পড়াশোনা জানে না, বা যারা স্পেশালি রুরাল এরিয়ায়, তোমাকে বোঝাতে হবে যে এই জিনিসটা ভুল হচ্ছে, এই জিনিসটা ঠিক হচ্ছে। সম্পত্তি আমাদের সবার, এগুলি আমাদের সবার অ্যাসেট। রেলওয়ে যেরকমভাবে ভাঙচুর করা হয়েছে, এবার এখানে কখনোই বলা যায় না এখানে একটা দল বা একটা জিনিস ভাঙচুর করেছে। তুমি একটু শিক্ষিত মানুষ চিন্তা ভাবনা করলেই বুঝতে পারবে এখানে শুধুমাত্র যারা দাঙ্গাবাজ তারাই কিন্তু ঝামেলা করছে, ঠিক আছে? তো সেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান না নাই ভালো, মানবিকতাই শ্রেষ্ঠ ধর্ম। যেমন আমরা বলি কুকুরের ছেলে মেয়ে কুকুর হয়, তেমন আমরা মানুষ, আমাদের মানুষ বলে পরিচয় দেওয়া উচিত, নাকি হিন্দু মুসলিম শিখ জৈন, ওকে? তো সেগুলির থেকে এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ টু অল অফ ইউ, টু অল মাই ডিয়ার স্টুডেন্টস, বিলাভেড স্টুডেন্টস, তোমরাও শিক্ষিত। এই ভেদাভেদ যাতে না হয়, প্রত্যেকের সমান অধিকার আছে, সেই হিসাবে আমরা আমাদের সুন্দর ভারতবর্ষ গড়ে তুলব এবং সেখানে যাতে কোনো ভায়োলেন্স না হয়, ক্লিয়ার?
এটা তোমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। শুধু লাইক বা কমেন্ট করলে হয় না, বা নিউজ পেপার দেখলে হয় না। যেসব জায়গায় প্রভোকেশন করা হচ্ছে আটকাও এবং বোঝাও যে এই অ্যাসেটটা সবার, এই বাসটা সবার, এই ট্রেনটা সবার, ঠিক আছে, এই রোডগুলো সবার, এই বাড়িগুলো সবারই, বা এই যে যে এরকমভাবে স্টেশনগুলো ধ্বংস করা হচ্ছে এগুলো সবারই, এগুলি আমাদেরই। তো আমরাই মুশকিলে পড়বো, তাই না? তো এখানে কোনো রকম কমিউনাল জিনিস তুমি না দেখে একটা মানবিকতার বিচারে বিচার করো, এবং তারপরে যারা এরকম ভায়োলেন্স করছে তাদেরকে বোঝাও, কারণ বোঝালে জিনিস হবে, প্রভোগ করলে জিনিসটা অন্যরকম হবে। ফাইন, তো চলো এবার ক্লাসে স্টার্ট করা যাক। তাহলে আবার কি দিয়ে শুরু করব? গুড মোর আর্নিং দিয়ে। ফাইন, চলো এবার আমরা ক্লাসের দিকে যাওয়া যাক। দেখো প্রথম কোশ্চেনটা আমি একদম ফার্স্ট থেকে আলোচনা করব। প্রথম কোশ্চেনটা খুব ভালো মতো পিডিএফটা রাখো এবং তোমার সামনে খাতা রাখবে। এখন লেখার চেষ্টা করবে না, রেকর্ডিংসটা তোমার কাছে থাকবে, তুমি আবার দেখে আবার লিখতে পারবে। এখন বুঝে নাও জিনিসটা কি হচ্ছে। এখন তোমার সময় হচ্ছে বোঝার। এখন আর কোনো কমেন্ট যাতে না আসে। এরপরে আমরা শুধু পড়বো, তারপরে প্রত্যেকটা কোশ্চেনের জন্য আমি তোমাকে টাইম দেবো এবং বলতে বলবো যে যেটা টাফ কোশ্চেন হবে সেটার জন্য যদি কোনো প্রবলেম হয়। আমাকে দেখে লাভ নেই, এইখানটায় দেখবে বোর্ডে, এবার এইখানটায় মেন জায়গা, ঠিক আছে? চলো স্টার্ট করছি। প্রথমটা বোর্ড দেখা যাচ্ছে না, বোর্ডটা ঠিকঠাক দেখা যাচ্ছে না। প্রথম কোশ্চেন ছিল ফিল-আপস বা ফিলার। The dash demands of this farmer cannot be met. The dash demands of this farmer cannot be met. অপশন ছিল পাঁচটা। ওকে, এই পাঁচটা অপশনসের মধ্যে অনেকে অনেক রকম আনসার করেছে। তো প্রথমে এটার আনসার বলে কি হবে? এটার আনসার হবে বি কন্টিনিউয়াল। এটার আনসার হবে বি কন্টিনিউয়াল। এবার প্রশ্ন হবে ওয়াই স্যার কন্টিনিউয়াস কেন নয়? এক একটা করে বলি। দেখো, দ্য ড্যাশ ডিমান্ড অফ দিস ফার্মার ক্যান নট বি মেড। প্রথম কথা, প্রথম যে অপশনটা আছে কন্টেজিয়াস, কন্টেজিয়াস দেখা যাচ্ছে আশা করি বোর্ডে, কন্টেজিয়াস। হ্যাঁ, প্রথম যে অপশনটা আছে কন্টেজিয়াস, এই অপশনসটা রং। কেন? কারণ এই অপশনসটার ক্ষেত্রে একটাই কথা মাথায় আছে যে এটা ওয়ান ওয়ার্ডে আমরা পড়েছি, ডিজিজ হুইচ ইজ স্প্রেড বাই কন্ট্যাক্ট, মানে এটা একটা ডিজিজের সাথে রিলেটেড কথা। তা এই কথাটার সাথে কখনোই এই সিস্টেমেটিক্যালি ওয়ার্ড আসবে না। দেখো, একটা ফিলার্সে করতে গেলে তোমাকে বুঝতে হবে তার কনটেক্সট কি। ফিলার, ওকে, ফিলার্সের কনটেক্সট কি। এবার যদি বলা যায় স্যার এই ফিলার্সটার কনটেক্সট কি, এই ফিলার্সটা বলছে দ্য ড্যাশ ডিমান্ডস অফ দিস ফার্মার ক্যান নট বি মেড, মানে ফার্মারদের ডিমান্ড কন্টিনিউয়াসলি মেট করা হয়নি। মানে মেট হয়নি মানে কি, ফার্মারদের ডিমান্ডটাকে মানা হয়নি। তার মানে কি? তার মানে এখানে আমি এইটুকু বলতে পারি, যে এখানে কন্টিনিউয়াস হবে না। কেন হবে না? কারণ এখানে মিনিং আলাদা। তারপর নেক্সট, কন্টিনিউয়াস যদি ডিজিজ হয় তাহলে কন্টিনিউয়াল আর কন্টিনিউয়াসে পরে আসছে। দেখো তারপর একটা অপশন আছে ডিতে কনসাস। কনসাস কথাটা আমরা সবাই মানে জানি সচেতনতা বোধ, বা যেটাকে আমরা বলি অ্যাওয়ারনেস বা অ্যাওয়ার। কনসাস কথাটা মানে কি? সচেতনতা বোধ। আই এম অ্যাওয়ার অফ দিস থিং, ঠিক? উই শুড অ্যাওয়ার অল দিস থিংস, এরকম ভাবে বললে আমরা কি বলি? অ্যাওয়ারনেস বা অ্যাওয়ার। সেটা হচ্ছে কনসিকুয়েন্স। তারপরে কি আছে? তারপরে অপশন আছে কন্টিগুয়াস বা কন্টিজিউয়াস। কন্টিজিউয়াস কথাটা মানে হচ্ছে CONTIGUOUS। এই কন্টিজিউয়াস স্পেলিংটাও ইম্পর্টেন্ট। এই দুটো প্রায় হোমোনিমের মতো, মানে উচ্চারণ একই, ঠিক আছে? এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে ভেরি নিয়ার, ভেরি নিয়ার। এবার এর যদি আমি সেন্টেন্স বানাই কি হয়? মাই অ্যাপার্টমেন্ট ইজ কন্টিজিউয়াস টু দ্য রেলওয়ে স্টেশন, মানে আমার অ্যাপার্টমেন্টটা একদম রেলওয়ে স্টেশনের সামনে। তাহলে সামনে বোঝাতে কি হবে? কন্টিজিউয়াস। ওকে, কন্টিগুয়াস বললে কি হয়? কন্টিজিউয়াস বললে ডিজিজ হয়, ঠিক? তাহলে কনসেনসাস বললে কি হয়? তার মানে হয় অ্যাওয়ারনেস বা অ্যাওয়ার হয়। এবার প্রশ্ন হচ্ছে আরো যে দুটো আছে কন্টিনিউয়াল আর কন্টিনিউয়াস, এর মধ্যে অনেকেই করেছে কন্টিনিউয়াস, দ্য কন্টিনিউয়াস ডিমান্ড। এবার এই দুটো একটা প্যারোনিম বলা যেতে পারে। প্যারোনিম মানে দুটোর বেস ওয়ার্ড সেম, দুটোর বেস ওয়ার্ডই দেখো, দুটোর বেস ওয়ার্ড এটা আছে, দুটোর বেস ওয়ার্ড ভালো করে দেখো, দুটোর বেস ওয়ার্ড আছে CONT। ওকে, দেখা যাচ্ছে তো? উল্টো লাগছে না তো? সবুজটিকে একবার ইউটিউবে দেখতে বলতো জলদি। এনি প্রবলেম? কমেন্টটা না দেখতে পাচ্ছি না আমি, ওই জন্য আমি বুঝতে পারছি না, ঠিক আছে? ওকে চলো, ওকে ফাইন, চলো 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 চলো, ওকে ওকে ফাইন 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 ফাইন, ঠিক আছে ঠিক আছে, চলো। এবার দেখো, এবার তাহলে আমরা আছি দুটোর বেস ওয়ার্ড কি? দুটোর বেস ওয়ার্ডই হচ্ছে CONT, ঠিক আছে? এই বেস ওয়ার্ড যখন এক হয়, কিন্তু যখন তারপরে রুট ওয়ার্ডগুলো বা তারপরে লেটার্সগুলো আলাদা হয়, যেমন কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াল,
দুটোর বেস ওয়ার্ড এক, কিন্তু তারপরের লেটার্সগুলো আলাদা, তাহলে অবভিয়াসলি এটাকে আমরা বলবো প্যারোনিম। কি বলবো? প্যারোনিম। তাহলে যদি এটা প্যারোনিম হয় তাহলে দুটোর মানে আলাদা। এবার যদি তোমাকে কেউ যদি বলে কন্টিনিউয়াস, তার মানে কি? কন্টিনিউয়াস কথাটার অর্থ হচ্ছে চলতে, চলছে এখন, মানে এর যদি সিনোনিম বলা যায় ইনসেসেন্ট, একটা সিনোনিম প্রিভিয়াস ইয়ার এসেছে, কি এসেছে? ইনসেসেন্ট। ইনসেসেন্ট মানে হচ্ছে কন্টিনিউয়াস, ইনসেসেন্ট মানে হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে ইনসেসেন্ট কথাটা কিসের সাথে রিলেটেড? রেইনের সাথে রিলেটেড, ঠিক? ইট হ্যাজ বিন রেইনিং ইনসেসেন্টলি সিন্স মর্নিং। তাহলে রেইনিং ইনসেসেন্টলি মানে অবিরাম, তাহলে ইনসেসেন্টলি মানে যেখানে কোনো ব্রেক হয় না। তাহলে কন্টিনিউয়াস কথাটা মানে হচ্ছে উইদাউট ব্রেক। তাহলে এবার কন্টিনিউয়াল কথাটার অর্থ কি? কন্টিনিউয়াল কথাটা হচ্ছে উইথ ব্রেক, মানে মাঝে মাঝে। তার এর সিনোনিম কি বলা যেতে পারে? মানে কি? ইন্টারমিটেন্ট, একটা ভালো ওয়ার্ড, এই স্পেলিংগুলো সব তুমি ডিকশনারিতে পেয়ে যাবে। ইন্টারমিটেন্ট মানে মানে একটু থেমে থেমে বৃষ্টি যখন হয়, যে সমস্ত বর্ষাকালে বৃষ্টিগুলো হয় একটু থেমে থেমে, তাকে আমরা বলি ইন্টারমিটেন্ট বা কন্টিনিউয়াল। তাহলে এবার এখানে দেখো যে প্রশ্নটা এসছে, দ্য ড্যাশ ডিমান্ড অফ দিস ফার্মার ক্যান নট বি মেট, দ্য ড্যাশ ডিমান্ডস অফ দিস ফার্মার ক্যান নট বি মেট। তাহলে ফার্মারদের ডিমান্ড মেট করা হয়নি। তাহলে এবার আমি এখানে কি বলবো? কন্টিনিউয়াস না কন্টিনিউয়াল? অবশ্যই বলবো কন্টিনিউয়াল, কারণ তারা ডিমান্ড একদম চালিয়ে গেছে শেষ পর্যন্ত। যদি এটা একটা অনশন হতো তাহলে হতো চালিয়ে যাওয়া, তার মানে সেখান থেকে মানুষ ওঠে না, কিন্তু এখানে বলেছে ডিমান্ড। তাহলে ডিমান্ডটা মানে এরকম সিচুয়েশন এখানে, যে এখানে ফার্মার্সরা যে অথরিটির কাছে ডিমান্ড করেছে, করার পরে আবার ব্যাক করেছে, আবার পরের দিন এসে ডিমান্ড করেছে, আবার ব্যাক করেছে, আবার পরের দিন করেছে, এরকম 3-4 বার 7 বার করার পরেও তাদের ডিমান্ড মানা হয়নি। তাহলে এই যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে উইথ ব্রেক। তাহলে যদি উইথ ব্রেক হয় তাহলে হয়ে যাবে কন্টিনিউয়াল, আর যদি উইদাউট ব্রেক হয় তাহলে হয়ে যাবে কন্টিনিউয়াস। বোঝা গেল? ক্লিয়ার হয়ে গেল আশা করি। চলো, এটা খুব ভালো ফিলার্স, অনেকে ভুল করেছে দেখলাম আমি আনসারগুলোতে, তাই বললাম। সেকেন্ড চলে আসছে যে একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি বলছে? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা ভালো মতো দেখো। বলেছে আ পারসন হু ইজ ফুল অফ ইল উইল কল্ড। দেখো, তুমি একটা সবকিছু মনে রাখা যায় না বা সবকিছু পারাও যায় না। দেখো এখানে এখানে যদি বলা হয় যে পেটিউলেন্ট, প্রথম ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডের অনেকের মানে জানে, ম্যাক্সিমাম জানে না। এবার সেকেন্ড ওয়ার্ড আছে পাগনেসিয়াস, কিছুজন জানে কিছুজন জানে না। ম্যালিসিয়াস, ম্যাক্সিমাম জনেরই জানার কথা এটা, ওকে। আর সুপারসিলিয়াস, মিডিল মিডিল, মানে 50-50 জানে, 50-50 জানে না। তাহলে প্রথম কথা এগুলিকে আমি এক্সামে ছেড়ে দেবো এরকম আসলে একদমই না, কারণ এখন যে ওয়ান ওয়ার্ড আসবে তার যদি পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় লাইক WBCS প্রিলিমস যদি দুটো ওয়ান ওয়ার্ড বা তিনটে ওয়ান ওয়ার্ড আগের বারে প্রিভিয়াস ইয়ার এসেছিল, তাহলে দুটো কমন ছিল, একটা আনকমন ওয়ার্ড ছিল, ঠিক আছে। SSC CGL এ আসে ব্যাংকিং পরীক্ষায় ওয়ান ওয়ার্ড থেকে সিনোনিম চায়, মানে এই ওয়ার্ডটাই দিয়ে দেবে, ধরো যেটা আনসার হবে তার বলবে অ্যান্টোনিম বা সিনোনিম বালাতে, ঠিক। এবার বলছে আ পারসন হু ইজ ফুল অফ ইল উইল কল্ড। ইল উইল, এই ইল কথাটা পজিটিভ না নেগেটিভ একটু বল? পজিটিভ না নেগেটিভ? মনে মনে বলবে, এখানে কমেন্ট না, এখন শেখার জন্য। অফকোর্স একটা নেগেটিভ কথা, রাইট? ইল অফকোর্স একটা নেগেটিভ কথা। তাহলে যদি ইল হয় তাহলে ইলের ভালো ওয়ার্ড হচ্ছে, পজিটিভ ওয়ার্ড হচ্ছে গুড। তাহলে ইলের সিনোনিম আমরা বলতে পারি ইভিল। তাহলে এই সমস্ত ওয়ার্ড হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। তাহলে গুড ওয়ার্ড হচ্ছে কি? গুড বা ওয়েল। অ্যাডভার্ব ফর্ম হচ্ছে কি? পজিটিভ। তাহলে যদি নেগেটিভ থাকে আর পজিটিভ থাকে তাহলে ডিফারেন্স কি হবে? যদি ওয়ার্ডে ইল থাকে তাহলে সেখানে আমাদের কোড ওয়ার্ড হবে ম্যাল। কি ওয়ার্ড হবে? ম্যাল। ম্যাল প্র্যাকটিস, ম্যাল ভোলেন্ট, যত ওয়ার্ড আছে সবই হচ্ছে নেগেটিভ বা ইল বা ইভিলকে ডিনোট করে। তাহলে ম্যাল যদি হবে, তাহলে যদি এর অ্যান্টোনিম পরীক্ষায় যায়, এটা তো ওয়ান ওয়ার্ড চেয়েছে, অ্যান্টোনিম যদি পরীক্ষায় যায় তাহলে এর পজিটিভ ওয়ার্ড কি হবে? বেন বা বেনে, BENE, বেনে। তাহলে সেখান থেকে কি কি ওয়ার্ড আছে? বেনিফিটেড, বেনিভোলেন্স, ঠিক আছে, বেনিফ্যাক্টর, ওকে। তার মানে যত পজিটিভ ওয়ার্ড তুমি দেখবে সবার সাথে BENE এই রুট ওয়ার্ডটা থাকবে এক্সামের অপশনে, ওকে। যত নেগেটিভ ওয়ার্ড থাকবে তার সাথে ম্যাল কথাটা থাকবে। তাহলে এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড। তাহলে এখান থেকে আমরা কি জানলাম? যে ম্যাল মানে হচ্ছে ইল বা ইভিল, গুড বা উইল মানে হচ্ছে বেনিফ্যাক্টর, বেনিভোলেন্স, ঠিক আছে। সেখান থেকে আমরা বলতে পারি বেনিডিকশন, পরীক্ষা এসছে বেনিডিকশন মানে ব্লেসিং। দেখো এরই সিনোনিম পরীক্ষা এসছে, বা এবার SSC বা WBCS লিখতে দিয়েছে বেন অর বুন। তাহলে বুন কথাটা হচ্ছে পজিটিভ, আর যেই কথাটা হয়ে যাবে BANE, বেন, বেন হয়ে যাবে নেগেটিভ, ঠিক আছে। এগুলি রুট ওয়ার্ড, এগুলি রুট ওয়ার্ড। আমরা ওয়ার্ড, রুট ওয়ার্ড, হোমোগ্রাফি, হোমোনিম, প্যারোনিম, ঠিক আছে, নিমোনিক্স, মরফোলজি, এরকম ভাবে আমরা তৈরি করব, ক্লিয়ার? তো এইরকম হচ্ছে রুট ওয়ার্ড তৈরি করার সিস্টেম এটা, ওকে। তাহলে এই হচ্ছে তোমার ডিটেলস, ফাইন। তাহলে এখান থেকে আমি আনসার কি পেলাম? ম্যাল। তার মানে অপশনে কি হবে? ম্যালিসিয়াস, আনসার হয়ে যাবে ম্যালিসিয়াস। এটা হচ্ছে কোড ওয়ার্ড। এবার দেখো পিটিউলেন্ট কথাটা আছে, এবার এই কথাটার মানে যদি তুমি
মানে ডিকশনারি ওয়াইজ পড়তে চাও তাহলে এই কথাটা ওয়ান ওয়ার্ডও পরীক্ষা আসতে পারে, আবার কিসে আসতে পারে, আবার আসতে পারে ধরে রাখো তোমার সিনোনিম অ্যান্টোনিমেও আসতে পারে, ঠিক আছে। তো একটা ওয়ার্ডকে আমরা দুভাবেই পড়বো, ঠিক আছে। তো দেখো এর এই যে এই ওয়ার্ডটা আছে পিটুলেন্ট, এর অ্যাকচুয়াল অর্থ কি? এর অ্যাকচুয়াল অর্থ হচ্ছে যেসব পার্সনরা খুব ইরিটেট করে বা লোককে খুব জ্বালাতন করে তাদেরকে এরকম বলা হয় পিটিউলেন্ট পার্সন, ঠিক আছে। এটা ওয়ান ওয়ার্ডে কি এসছে? ওয়ান ওয়ার্ডে এসছে পরীক্ষা, দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই এসছে এখানে, লেসছে যে আ পার্সন আনরিজনেবলি ইমপেশেন্ট অর ইরিটেবল, আ পার্সন হু ইজ ইরিটেবল বা ইমপেশেন্ট, যার ধৈর্য নেই তাকেই বলা হয় পিটিউলেন্ট, ওকে। এবার দেখো সেকেন্ড ওয়ার্ড আছে পাগনেসিয়াস, দেখো এটা একটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, কি ওয়ার্ড? পাগনেসিয়াস, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, ঠিক। এই ওয়ার্ডটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, এর মানে হচ্ছে ওয়ার, ওকে। তো এখান থেকে আরেকটা ওয়ার্ড চলে আসে ওয়ার মঙ্গার, কি বললাম? ওয়ার মঙ্গার, ওয়ার থেকে ওয়ার মঙ্গার। পাগনেসিয়াস পার্সন হচ্ছে যে সমস্ত পার্সন যারা ঝগড়া করতে ভালোবাসে বা কোয়ারেলসাম, ঠিক। এই যে আমি একটু আগে যে মেসেজটা দিলাম তার মধ্যে অনেক পাগনেসিয়াস পার্সন থাকবে যারা মোটিভই হচ্ছে কোয়ারেলসাম বা ঝগড়া করা, এরা এরকম ক্যারেক্টারেরই মানুষ, ওকে। তো ওয়ার মঙ্গার বা পাগনেসিয়াস, সেখান থেকে আমরা আগের দিন আমরা ভালো ভালো ওয়ার্ড পাই সেখান থেকে, যেখান থেকে খুব ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড পরীক্ষায় এসছে, সেগুলি নিয়ে আমি একটু আলোচনা করবো এবং তুমি ভালো মতো বুঝতে থাকবে রুট কিভাবে ক্রিয়েট করা হচ্ছে, তাই। তাহলে দেখো ভালো মতো ওয়ার্ডগুলো দেখো, যেগুলো যেগুলো আমি বলছি দেখো। এবার যে সমস্ত ওয়ার্ড, আমি আবার বলছি, পাগনেসিয়াস কথাটা ইম্পর্টেন্ট, তার সাথে আসলে ওয়ার মঙ্গার, দেখো কিভাবে ওয়ার্ডগুলো ক্রিয়েট হচ্ছে এবং কিভাবে মনে রাখার টেকনিক। দেখো আমরা একটা ওয়ার্ড জানি রেবেল, REBEL, রেবেল, ঠিক। এবার এটা হচ্ছে তোমার বেস ওয়ার্ড যেটা আমরা জানি, সেখান থেকে আমরা একটা কি জানি না, বেলিজারেন্ট, BELLIGERENT, বেলিজারেন্ট, ওকে। আমরা আরেকটা কি জানি, আমরা আরেকটা জানি বেলিকোস, BELLICOS, বেলিকোস, ক্লিয়ার। এই ওয়ার্ডগুলোর মধ্যে কমন ওয়ার্ড কি না, কমন ওয়ার্ড হচ্ছে বেল, তার মানে এই বেল কথাটার মানে হচ্ছে ওয়ার, বেল কথাটার মানে হচ্ছে ওয়ার, তাহলে ওয়ার থেকে আসলো কি ওয়ার মঙ্গার, ওয়ার মঙ্গার থেকে আসতে পারে কি বেল কথা সিনোনিম আর কি হয় কমব্যাট, COMBAT, কমব্যাট। এই কমব্যাট যদি আসে তাহলে কমব্যাটের সিনোনিম কি হয়, বা কমব্যাটের থেকে কি ওয়ান ওয়ার্ড বানিয়েছে কমবেটিভ, কমবেটিভ, বারবার বলছি ওয়ার্ডগুলো, কমবেটিভ, কমব্যাট থেকে আসছে, ওয়ার্ড থেকে ওয়ার মঙ্গার, ঠিক আছে। এবার ধরো ব্যাংকের পরীক্ষা আসছে বা SSC পরীক্ষা আসে, যে যুদ্ধের আগের পরিস্থিতি তাকে কি বলে? তাকে বলে অ্যান্টেবেলাম, তাকে কি বলে? অ্যান্টেবেলাম। দেখো বেল কথাটা কমন, ওকে। এরই অ্যান্টোনিম চেয়েছে, অ্যান্টে মানে আগে, তাহলে পরে কি হবে? পোস্ট বেলাম, পোস্ট প্লাস বেলাম, BELLUM, পোস্ট বেলাম। তাহলে এই পাঁচটা ওয়ার্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পাঁচটা ওয়ার্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যাদের কমন বেস ওয়ার্ড হচ্ছে BEL, ওকে। তাহলে এর থেকে আসছে পাগনেসিয়াস, এই পাগনেসিয়াস কথার মানে হচ্ছে PUGNICIOUS, মানে যে পার্সন যুদ্ধ করতে ভালোবাসে, ওয়ার মঙ্গার। তাহলে ওয়ার প্লাস মঙ্গার হয়ে গেল কি কমব্যাটিভ। এই রকম ভাবে ওয়ার্ড পড়ো, ওকে। দ্যাট ইজ দ্য টেকনিক হাউ টু রিমেম্বার দ্য ওয়ার্ড। দেখো তোমাকে যতগুলো ওয়ার্ড বললাম তুমি আর কখনো ভুলবে না, এই ওয়ার্ডগুলো প্রচুরবার পরীক্ষা এসেছে, বেলিজারেন্ট, বেলিকোস, অ্যান্টিবেলাম, পোস্ট বেলাম, পাগনেসিয়াস, কোয়ারেলসাম, কমব্যাটিভ, ওয়ারমঙ্গার, ফাইন। চলো ফাইন, এরকম ভাবে আমরা ওয়ার্ড পড়বো। নেক্সট ওয়ার্ডে চলে যাওয়া যাক। নেক্সট ওয়ার্ড এখানে ছিল সুপারসিলিয়াস, কি ছিল? সুপারসিলিয়াস। এই কথাটা মানে কি? যেরকম সেরকম পার্সন, এটা ওয়ান ওয়ার্ড আছে, পার্সন হু থিঙ্ক দ্যাট আই এম দ্য সুপিরিয়র ওয়ান অ্যান্ড ইন ফ্রন্ট অফ মি অর সাম অল আদার পার্সন আর নাথিং টু ডু, মানে তারা কিছুই জানে না, ঠিক আছে, তারা ইনফিরিয়ার, ওকে। তাহলে যে সমস্ত মানুষ নিজেদের সুপিরিয়র বা প্রাউডি মনে করে তাদেরকে বলা হয় সুপারসিলিয়াস। স্পেলিংটা মনে রাখবে, কোশ্চেন আসতে পারে স্পেলিং কারেকশনও, ওকে। চলো আমরা এবার নেক্সট চলে যাই। নেক্সট হচ্ছে, নেক্সট আরেকটা ওয়ার্ড হচ্ছে হিপোফাইল। দেখো ইম্পর্টেন্ট ওয়ার্ড, HIPPOPHILE, ভালো মতো ওয়ার্ডটা দেখবে, হিপোফাইল। হিপোফাইল মানে হচ্ছে একটা এমন পার্সন যে ঘোড়াকে ভালোবাসে, মানে ঘোড়াকে ভালোবাসে না, লাভার অফ হর্স, ওকে। মানে ঘোড়ায় চড়তে ভালোবাসে, ঘোড়ার প্রদর্শনী দেখতে ভালোবাসে, মানে অল থিং রিলেটেড টু হর্স ইজ কল্ড হিপোফাইল। দেখো ওয়ার্ডের মধ্যে কোড ওয়ার্ড H দিয়ে শুরু হয়েছে, তাহলে মনে রাখবে হিপোফাইল ইজ ইকুয়াল টু হর্স, মানে এর ফার্স্ট লেটার H, এর ফার্স্ট লেটার H। হিপোফাইল মানে হচ্ছে লাভার অফ হর্স। দেখো আমি যা যা বলছি তুমি মনে মনে বলতে থাকো, আমার অফলাইন ক্লাসে এরকমই চলতে থাকে, মনে মনে তাদেরকে ওরা সামনে বলে, তোমাকে এখানে সামনে বলা যাবে না, তুমি এখানে মনে মনে বলতে থাকো। তাহলে অনেকগুলো ওয়ার্ডস কিন্তু আমরা একদিনে আলোচনা করব, এর মানে কিন্তু এটাই, এর মানে এই টেকনিকটাই তোমাকে শেখাচ্ছে যে 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 ওয়ান ওয়ার্ডগুলো পরীক্ষা আসে, যে যে ইডিয়ামসগুলো পরীক্ষা আসে, যে যে সিনোনিম অ্যান্টোনিমগুলো এক্সামে আসে, তাহলে সেই সিনোনিম অ্যান্টোনিমগুলোর যে অপশনসগুলো আসছে সেগুলির ভালো করে সিনোনিম অ্যান্টোনিম বার করবে, দেখবে তুমি প্রিভিয়াস ইয়ারে ওখান থেকে কমন পেয়ে গেছো, ফাইন। চলো নেক্সট পার্টে আসা যাক। চুজ দ্য সিনোনিমাস ওয়ার্ড অফ ক্যালেন্ডাস্টাইন। ক্যালেন্ডাস্টাইন কথাটার অর্থ হচ্ছে, এখানে আনসার হয়েছে, তাহলে আগের আনসার হলো C, 2 এর
3-এর আনসার হচ্ছে সি, ক্যামোফ্লেজ। এবার ক্যামোফ্লেজ কথাটার অর্থ হচ্ছে হাইড বা ডিসিভ বা তুমি বলতে পারো মাস্ক, ওকে, তার মানে লুকিয়ে থাকা, ওকে, নট ওভার্ট। তাহলে অ্যান্টোনিম হতে পারে ওভার্ট, ওপেন, ওকে। আমরা আর একটা পড়ি যে ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, সেখান থেকে অ্যান্টোনিম পড়ি ভেগ, ঠিক আছে। তো এই ওয়ার্ডগুলো এর সিনোনিম অ্যান্টোনিম, ফাইন। তাহলে এটা মানে হচ্ছে আনসার হবে 3। এবার দেখো এর অপশন আছে, এতে আছে ব্লিস। ব্লিস মানে হচ্ছে হ্যাপিনেসের থেকে উপরে, মানে পরম সুখ। সেখান থেকে সিনোনিম কি এসছে? এসছে বিউটিফিকেশন, এসছে ফেলিসিটি, এসছে, ওকে, বা এক্সটেসি। এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, এক্সটেসি, এই ওয়ার্ডটাও সিনোনিম হিসাবে ইম্পর্টেন্ট। এর অ্যান্টোনিম কি হবে? দুঃখ, দুঃখ। তা স্যাড কি আসবে? আসবে না। পরীক্ষা কি কি এসছে? ডেপ্লোর এসছে, ল্যামেন্ট এসছে, বিমোন এসছে, ঠিক আছে, মেলানকলি এসছে, ওকে, মোর্নফুল এসছে, মোর্নিং এসছে, এইগুলো সব প্রিভিয়াস ইয়ার ওয়ার্ড। গ্রিফ এসছে, গ্লুমি এসছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ড। আমি আবার বলছি, ব্লেসের সিনোনিমগুলো কি কি বললাম? বিউটিফিকেশন, ফেলিসিটি, বলতে থাকো, বিউটিফিকেশন, ফেলিসিটি, ঠিক আছে। তারপরে কি বললাম? তার অ্যান্টোনিমে চলে গেলাম, ডেপ্লোর বললাম, ডেপ্লোরের সাথে সাথে বললাম মোর্নফুল, মোর্নফুলের সাথে সাথে বললাম মেলাঙ্কলি, তারপরে ল্যামেন্ট, তারপরে বিমোল, তারপরে গ্রিফ, তারপরে গ্লুমি। মানে তুমি টাফ ওয়ার্ড থেকে নিচের দিকে নামতে পারো বা নিচের থেকে ওপরে। দেখো গ্লুমি ওয়ার্ডটা বা গ্রিফ ওয়ার্ডটা বা স্যাড বা সরো বা রিগ্রেট, এগুলো আমরা সবাই জানি, ঠিক আছে। তো তার উপরের ওয়ার্ড আস্তে আস্তে উঠতে হবে। তার উপরের ওয়ার্ড বিমোল, তার উপরের ওয়ার্ড ল্যামেন্ট, তার উপরের একটু ওয়ার্ড হচ্ছে ডেপ্লোর, তার উপরের ওয়ার্ড হচ্ছে তুমি বলতে পারো মেলাঙ্কলি, তারপরে মোর্নফুল, ওকে, ফাইন। চলো নেক্সট ওয়ার্ড আসছে কোক্স, সিওএক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। কোক্স মানে কাউকে ফ্ল্যাটার করা, যেটা আমরা অয়েলিং বা বাটারিং বলি। কিছু পার্সন অয়েলিং বা বাটারিং করে উপরে উঠতে চায়, সে সমস্ত পার্সন কোক্স করা হয়, তাদের সুপিরিয়রকে কোক্স করে। তাহলে কোক্স কথাটা মানে কি? পারসুয়েড, বলতে থাকো, পারসুয়েড, ফ্ল্যাটার, হুইডল। কি বললাম? পারসুয়েড, ফ্ল্যাটার, ফ্ল্যাটার, হুইডল, ঠিক আছে। তারপরে আর কি হবে না? ক্যাজুয়াল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড এসএসসি পিএসসির জন্য, ক্যাজুয়াল, CAJOLE, ক্যাজুয়াল, ওকে। তাহলে এটা হচ্ছে তার সিনোনিম। তার অ্যান্টোনিম কি? তার অ্যান্টোনিম ওয়ার্ন হতে পারে, অ্যাডমনিশ হতে পারে, ঠিক আছে, রিবিউক হতে পারে, স্কোল্ডেড হতে পারে, বকাঝকা করে কাজ করানো, বা থ্রেটনিং হতে পারে, থ্রেটনিং সেন্সে এই কাজগুলো হয়, ঠিক আছে, ওকে। চলো এসিটা একটু টেম্পারেচারটা বাড়িয়ে দেয়, জাস্ট এ মিনিট, মানে গরম লাগবে। বাইশ, জাস্ট মিনিট। চলো আবার স্টার্ট করা যাক। নেক্সট চলে আসা যাক। নেক্সট আমাদের ওয়ার্ড হচ্ছে কনকর্ড। কনকর্ড কথাটা মানে হচ্ছে এগ্রি, ঠিক আছে। কনকর্ড কথাটা মানে হচ্ছে এগ্রিমেন্ট, কারোর সাথে এগ্রি করলাম, সেই জিনিসটাকে আমরা বলি কনকর্ড। তার অপোজিট হবে ডিসেন্ট বা ডিসএগ্রি, ওকে। তারপর আছে প্রোব। প্রোব ওয়ার্ডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, যার স্পেশাল বা বারবার পরীক্ষা আসছে, লুক ইনটু। কি আসছে? লুক ইনটু। তার কথাটা মানে কি? ইনভেস্টিগেট করা, ইনভেস্টিগেট করা বা লুক ইনটু করা বা প্রোব করা। এই ওয়ার্ডগুলো তুমি খাতায় নোট ডাউন করবে, পরে রেকর্ডিংটা দেখে এখন শুধু শুনে যাও, মুখস্থ করে যাও। পরে রেকর্ডিং থাকবে, তুমি আরামে বসে লিখবে। এখন কিন্তু লিখবেও না, কমেন্টও করবে না, শুধু শুনে যাও, ফাইন। চলো নেক্সট আসা যায়। নেক্সট হচ্ছে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং ইডিয়াম। ইডিয়ামে দেখো দিয়েছে টু চিউ দ্য কার্ড। টু চিউ দ্য কার্ড মানে পুরনো মেমোরাইজকে আবার আমরা কি করি না? স্মৃতিচারণ করি। সেখানে আমরা বলি কন্টেমপ্লেটিভ ওয়ার্ডটা। কন্টেমপ্লেটিভ, আনসার হবে সি, কন্টেমপ্লেটিভ। এই কন্টেমপ্লেটিভ কথাটার মিনিং কি? মেডিটেটিভ বা থটফুল বা পন্ডার। কন্টেমপ্লেটিভ মানে কি? মেডিটেটিভ, থটফুল বা পন্ডার। এবার দেখো অপশনসগুলো দেখো। টু ক্লজ আ ফ্লুটার, এই ইডিয়ামটা যদি আসতো একটু আনকমন, কারণ আগেরটা প্রিভিয়াস ইয়ার থেকে নিয়েছি, আগেরটা প্রিভিয়াস ইয়ার এসছে, এই ইডিয়ামটা আনকমন। টু কজ আ ফ্লুটার, তার কথাটা মানে হচ্ছে এক্সট্রিম এক্সাইটমেন্ট বা এনার্জেটিক থেকে এক্সাইটমেন্ট বলাটা বেটার হবে। সেটা মানে হচ্ছে টু কজ আ ফ্লুটার। তারপরটা দেখো টু ডাই ইন হার্নেস আছে, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইডিয়াম। মানে ডাই ইন হার্নেস মানে কর্মরত অবস্থায় মারা যাওয়া। এটা আমরা অনেকেই জানি, প্রিভিয়াস ইয়ারে বহুবার পড়েছে, যে ডাই হোয়াইল ওয়ার্কিং ইন অফিস, ওকে। তারপরে টু গেট ইনটু হট ওয়াটার, তার মানে এটাও আমরা জানি টু গেট ইনটু ট্রাবল, ওকে। তাহলে এটা হচ্ছে তোমার আনসার। দেখো এখান থেকে তোমাকে না ফিলার্সও বানাতে পারে। টু চিউ দ্য ড্যাশ দেবে, এবার ওখানে কার্ড হতে পারে, ফ্লুটার হতে পারে, হারনেস দিল, ট্রাবল দিল, ওয়াটার দিল, ঠিক। তার মানে বুঝতেই পারছো যে ইডিয়ামস থেকে কি কি কোশ্চেন আসতে পারে। প্রথম কথা মিনিংও দিতে পারে, আবার এই ইডিয়ামসটার ফিলারও দিতে পারে, এই ইডিয়ামসটার ফিলার্সও আসতে পারে, ওকে। চলো ফাইন। এবার একটা ইডিয়ামস পরীক্ষা আসছে, টু পেইন্ট দ্য টাউন ড্যাশ। এবার এখানে 4টে কালার দিয়ে দিচ্ছে, রেড, গ্রিন, ব্ল্যাক আর ব্লু। তাহলে আনসার হবে অবভিয়াসলি রেড, কারণ টু পেইন্ট দ্য টাউন রেড মানে হচ্ছে এক্সাইটমেন্ট বা তোমার পজিটিভিটি একটা, ওকে। চলো ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রেফিক্স
অফ মোবিলাইজ। কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ার এসেছে, ডাব্লিউবিসিএস আগের বারে ব্যালেন্স দিয়ে এসেছিল, সেখানে অনেকে ডিসব্যালেন্স করেছিল, কিন্তু আনসার হয়ে গেছিল ইমব্যালেন্স। মোবিলাইজ এর কথার সাথেও হবে ইমমোবিলাইজ। ওকে, আনসার হবে বি। এখানে শুধু তোমাকে মুখস্থ করতে হবে কোন কোন ওয়ার্ডের সাথে কি কি প্রেফিক্স আছে আর কি কি সাফিক্স আছে, ঠিক আছে? চলো 6, এবার আছে দেখ চেঞ্জ অফ ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্স। দেখো তোমাকে 4টে অপশনস দিয়েছি, সেখানে অনেকে রাইট করেছে, অনেকে রং করেছে, অনেকের আবার মনে হয় এটা আবার কি অপশন, এরকম অপশনস হয় না, বা অনেক অপশনসই 4টে অপশনসই ভুল। তাই আমি তোমাকে বলছি প্রথমত হু দিয়ে করলে, মানে হু দিয়ে যদি আমরা ভয়েস চেঞ্জ করি, তো আমাদের একটা সাধারণ মানে প্রোপেনসিটি বা প্রবণতা কি হয়ে গেছে যে বাই হুম খুঁজবো। দেখো তোমাকে টেকনিক্যালি কোশ্চেনটা দেওয়া হয়েছে এবং পিএসসি বা এসএসসি সিজিএল মেন্সে 20টা ভয়েস চেঞ্জ থাকে এবং সেখানে টেকনিক্যালি আনসার করতে হবে। দেখো তোমাকে বলেছে হু রোড ম্যাকবেথ, এবার তো আমাদের কনসেন্ট্রেশন কি হবে, গিয়ে ঠিক বাই হুমে অ্যাটাক করা। তাহলে বাই হুম দিয়ে তোমাকে দেখো কোন কোন অপশন দিয়েছে, বি আর সি, বি আর সি। তাহলে তোমার মনে হবে আমি বি সি চেক করলেই হয়ে যাবে, এই ভুলটা করো না। প্রথম কথা, বাই হুমের পরে তোমাকে আরেকটা জিনিস দেখতে হবে যে অক্সিলারি ভার্ব পরে বসানো আছে কি নেই, যদি না থাকে তাহলে ভুল। যেমন দেখো বি অপশনটায় বাই হুমের পরে অক্সিলারি ভার্ব নেই, তাহলে এই অপশনটা রং। ফাইন, কোশ্চেন মার্ক করতে গেলে ডাব্লিউএইচ এর পরে আমরা অক্সিলারি ভার্বকে আনতেই হবে, তো এখানে নেই। দেখো এবার সি এরটা ঠিক তুমি কোশ্চেনের ম্যাচুরিটি বুঝবে, তারপরে তুমি দেখলে আচ্ছা স্যার বলেছে বাই হোমের পরে ওয়াজ অক্সিলারি হবে, চলো অক্সিলারি আছে মেরে দিই আনসার, তারপরে দেখো তুমি বেরিয়ে যাবে। কিন্তু দেখো সি এর অপশনটা বাই হোমের পরে ওয়াজ তো আছে, ম্যাকবেথও আছে, কিন্তু রাইট রোট রিটেন হয়, ওখানে কি দেওয়া আছে, রোট দেওয়া আছে, তাহলে কি ঠিক? অবশ্যই না, কারণ প্যাসিভ ভয়েস বানাতে গেলে আমরা যে কোনো অক্সিলারি ভার্বের পরে আমরা ভার্বের থার্ড ফর্ম দিই, মানে ওয়াজ বা ওয়্যারের পরে আমরা থার্ড ফর্ম দিই, যেমনই আমি যারের পরে আমরা ভার্বের থার্ড ফর্ম ইউজ করি। তাহলে এখানে রাইট রোটটা হচ্ছে ভার্বের ভি2 বা সিম্পল পাস্ট ফর্ম, তো এটা রং। ওকে, আনসার হয়ে যাবে ডি, হু ওয়াজ ম্যাকবেথ রিটেন বাই। এটা হচ্ছে আরেকটা ফরমেশন যেটা বাই হুম ছাড়া ভয়েস চেঞ্জ করা যায়। হু ওয়াজ, দেখো হু দিয়ে তো শুরু করেছে, কিন্তু কি করেছে নিশ্চয় প্যাসিভ এনে দিচ্ছে। হু ওয়াজ ম্যাকবেথ, ডাব্লিউএইচ এর পর অক্সিলারি ভার্বও আছে, নাউনও আছে, অ্যাজ ওয়েল অ্যাজ ভার্বের থার্ড ফর্মও আছে, তাহলে আনসার হবে 4। ভেরি গুড কোশ্চেন, তুমি কোশ্চেনটাকে ভালো মতো স্টাডি করবে। চলো এবার আসা যাক সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। এতক্ষণ করলাম আমরা প্র্যাকটিস এবং ভোকাবস, এবার একটু গ্রামাটিক্যালি শিফট হব। দেখো গ্রামাটিক্যালি যদি শিফট হই, এখানে কোশ্চেনটা তোমার কি আছে, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ওয়্যার বিজি ইন দেয়ার ওয়ার্ক। ইমপ্রুভমেন্ট, এরার কারেকশন আমরা অনেকেই করি, কিন্তু ইমপ্রুভমেন্ট যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার ইমপ্রুভ হবে, ঠিক আছে? চলো বলছি ইচ বয়েজ অ্যান্ড ইচ গার্লস were busy in their work। দেখো এর জন্য তোমাকে প্রোনাউনের কনসেপ্ট জানতে হবে। প্রথমে আমি কনসেপ্টটা তোমাকে বোঝাই। প্রথম কথায় যদি কোনো সেন্টেন্সে ডাবল ইচ, কি বলছি, ডাবল ইচ বা ডাবল এভরি থাকে, কি বললাম, ডাবল ইচ বা ডাবল এভরি থাকে, তাহলে তার প্রথম কতগুলো কনসেপ্ট হবে। প্রথম কনসেপ্ট কি, এর সাথে নাউন প্রোনাউন ভার্ব যাই থাক সিঙ্গুলার হবে। কি বললাম, নাউন প্রোনাউন ভার্ব যাই থাক সিঙ্গুলার হবে। আর একটা কনসেপ্ট কি, এর সাথে যে প্রোনাউন বসবে সে সবসময় সেকেন্ড সাবজেক্টের আকারে বসবে। যে প্রোনাউন বসবে সে সবসময় সেকেন্ড সাবজেক্টকে ক্যারি করবে, মানে সেকেন্ড সাবজেক্টের অনুসারে, মানে অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড সাবজেক্ট উই মাস্ট সিলেক্ট দ্য প্রোনাউন ফর্ম। তাহলে সেকেন্ড সাবজেক্ট যদি আমি বলতে পারি সিঙ্গুলার হয়, তাহলে প্রোনাউন কি হবে, সিঙ্গুলার। সেকেন্ড সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে হবে প্লুরাল। প্রথম কথা, সেকেন্ড সাবজেক্ট প্লুরাল হলে এখানেই ভুল হবে, তার মানে তোমাকে বুঝে নিতে হবে সেকেন্ড পারসন সিঙ্গুলারই হবে, এবং সিঙ্গুলারের ম্যাসকুলিন বা ফেমিনাইন এবার যেটা হবে সেটা তোমাকে বোঝাতে হবে। এবার দেখা যাক কি আছে। দেখো ইচ বয়েজ আছে, প্রথমেই ভুল, এটা কি হবে, প্রথমেই বয়। ওকে, তারপরে অ্যান্ড ইচ গার্লসও ভুল, হয়ে যাবে কি গার্ল, ঠিক। ওয়্যার বিজি, ওয়্যার ভুল, হয়ে যাবে ওয়াজ। ক্লিয়ার। বিজি ইন দেয়ার ওয়ার্ক, দেয়ার প্লুরাল আছে, দে থেকে এসছে, কথাটা ভুল, তাহলে দেয়ারের জায়গায় আমি হিজ লিখবো না হার লিখবো, এটা দেখে নাও, গার্লস আছে, তার মানে এটা সেকেন্ড সাবজেক্ট, ম্যাসকুলিন নেই, ফেমিনাইন আছে বা ওমেন আছে। ওকে, তার মানে এখান থেকে আমি কি করব, এখান থেকে লিখে দেবো আমি হাই, তাহলে আনসার হবে বয় গার্ল ওয়াজ হাই। কোন অপশন আছে দেখে নাও, অপশন ডি তে আছে বয় গার্ল ওয়াজ হাই, হয়ে গেল আনসার, বোঝা গেল?
বয় গার্ল ওয়াজ হার, সব সিঙ্গুলার এবং সেকেন্ড সাবজেক্ট দেখে আমি সিলেক্ট করে দিলাম, আনসার কমপ্লিট। এত পড়ার সময় নেই। চলো নেক্সট আসা যায়। আবার একটা ইমপ্রুভমেন্ট আছে, ইফ কবিতা হ্যাড টাইম, কোশ্চেনটা লিখি আমি, ইফ কবিতা had time then she would complete the task, then she would complete the task, যা আছে আছে, ওটা ইম্পর্টেন্ট নয়। চলো এবার আসা যাক ডিসকাশন। দেখো এটার একটু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি বানানো হোক আগের মতো। প্রথম কথা, এটাকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। তার মানে কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে কি থাকে, কন্ডিশনাল সেন্টেন্সের কনসেপ্ট কি? কন্ডিশনাল সেন্টেন্সের কনসেপ্ট হচ্ছে এর প্রথম পার্টে যদি কজ থাকে, প্রথম পার্টে কি থাকে, যদি কজ থাকে, সেন্টেন্স একটু এগো, মোবাইল একটু এগো, প্রথম পার্টে যদি কজ থাকে তাহলে পরের পার্টে কি থাকে না এফেক্ট, কি থাকে এফেক্ট। এই এফেক্টের সিনোনিম আমরা কি বলি, আফটার মাথ। কি বলি, আফটার মাথ বা কনসিকুয়েন্স। দেখো এখান থেকে তোমাকে আমি সিনোনিম অ্যান্টোনিমও শেখাবো। আফটার মাথ বা কনসিকুয়েন্স, এটা বোঝা যাচ্ছে না, লাইট পড়ছে, চলো আমি এখানে লিখছি। ওকে, তাহলে প্রথম পার্টে যদি কজ থাকে পরের পার্টে কি থাকে এফেক্ট। এর সিনোনিম কি বললাম, এ এফ টি ই আর এম এ টি এইচ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, আফটার মাথ। আফটার মাথ মানে রেজাল্ট। ওকে, তাহলে এবার প্রথম কথা, এদের দুজনকে কানেক্ট করতে হলে কজ আর এফেক্টকে, তাহলে কজ আর এফেক্টকে কানেক্ট করতে হলে এই যে প্লাস সাইনটা এখানে কাজ করে কি কমা, এই প্লাস সাইনের সিম্বলকে কমা, মানে এখানে কমা ছাড়া যদি কোনো ওয়ার্ড বা আর কোনো অন্য কোনো পাংচুয়েশন ইউজ করি তাহলে সব ভুল হবে। তাহলে প্রথম থেকে আমি এই সেন্টেন্সটায় বলতে পারি এই দেন বা দেন কথাটা রং আছে, আছে কি না? কারণ এদের সাথে আমি কি যোগ করব, কমা যোগ করতে পারি, আর তো কিছু যোগ করতে পারি না। তাহলে এখানে কমা যদি না থাকে, এখানে যদি দেন বা ল্যাটার এরকম কথা থাকে, এল এ টি ইয়ার, এটাও ডাব্লিউবিসিএস এসছে, এল এ টি ইয়ার মানে টাইমকে বোঝায়, তাহলে ল্যাটার মানে পরবর্তীকালে বোঝায়, টাইমকে বোঝায়। তো সেখানেও আমরা কি করব, আনসার সবসময় আমরা আনসার করব কমা দিয়ে, ঠিক? তাহলে এটার রং, একটা রং পেয়ে গেলাম। দেখো কনসেপ্ট ওয়াইজ বুঝতে বুঝতে গেলে আমি প্রত্যেকটা জায়গা লিঙ্ক করতে পারবো এবং বুঝতে পারবো এই জায়গাটায় ভুল আছে। ফাইন, চলো এবার আসা যাক সেকেন্ড পার্টটা। দেখো সেকেন্ড পার্টটায় কি বলেছে, কজ আর এফেক্ট। এবারে বলি এইখানের কজ পার্টে যদি সিম্পল প্রেজেন্ট থাকে, কি বললাম, সিম্পল প্রেজেন্ট বা যাকে আমরা মেন ভার্বের V2 ফর্ম বলি, কি বললাম, সিম্পল প্রেজেন্ট বা V2 ফর্ম বলি, তাহলে পরের পার্টে কি রাখতে হয়, তাহলে পরের পার্টে রাখতে হয় সবসময় উড প্লাস V1। কি রাখতে হয়, উড প্লাস V1। এই যে কানেকশনটা আছে এটা আমি আগের দিনও বলেছিলাম। আগের দিন ছিল একটা ওয়্যার দিয়ে, মনে পড়ে? ওয়্যারের পরে আমরা কি ইউজ করেছিলাম, উড প্লাস V1। তাহলে এই ওয়্যারটা কি, এই ওয়্যারটা তো এখানে মেন ভার্বের কি V2 ফর্ম। তাহলে এখানে কি আছে, হ্যাডটা কার V2 ফর্ম? হ্যাভ যখন মেন ভার্ব হিসাবে কাজ করে, হ্যাভ অক্সিলারি ভার্ব হিসাবেও কাজ করে, আবার মেন ভার্ব হিসাবেও কাজ করে, কারণ হ্যাভ একটা প্রাইমারি অক্সিলারি। কি অক্সিলারি? প্রাইমারি অক্সিলারি। যখন আমি বলি আই হ্যাভ ডান দিস, তখন হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব, কারণ এরপরে মেন ভার্ব আছে। কিন্তু যদি বলি আই হ্যাভ আ কার, তাহলে হ্যাভটা হচ্ছে কি ভার্ব, মেন ভার্ব, বা এখানে স্টেটকে বোঝাচ্ছে, এখানে কোনো অ্যাকশন হয় না। তাহলে এখানে অক্সিলারি ভার্ব, এখানে মেন ভার্ব। তাহলে এইখানে কি ভার্ব, তুমি বুঝতেই পারছো, এটা মেন ভার্ব, কারণ এরপরে টাইমটা আছে নাউন। ওকে, তাহলে এটা হয়ে গেল মেন ভার্ব। তাহলে যদি মেন ভার্ব V2 থাকে তাহলে হ্যাড এখানে ঠিক আছে। এখানে যদি V2 থাকে তাহলে পরের পার্টে কি হবে, উড প্লাস V1 হবে, উড প্লাস V1 হবে। এবার দেখে নাও অপশনসগুলো। এই অপশনে কি আছে, হ্যাড আছে, উড আছে, কিন্তু কমা আছে, আবার দেন আছে, হবে? হবে না, দেখো দেনটা ভুল আছে, রং। বি পার্টে কি আছে, হ্যাজ আছে, কখনোই হবে না, প্রথমেই রং হয়ে গেল। সি পার্টে কি আছে, হ্যাড আছে, উড হ্যাভ আছে, রং। কমা আছে কিন্তু উড হ্যাভ আছে, রং। ডি পার্টে কি আছে, হ্যাড আছে আর উড আছে আর কমপ্লিট আছে। অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার হচ্ছে এইটের ডি অপশন, এইটের ডি অপশন হচ্ছে অ্যাবসলিউটলি রাইট। হয়ে গেল, চলো ফাইন। নেক্সট কোশ্চেনে আসা যাক। নেক্সট কোশ্চেন কি আছে, উই অল প্রেইজ, একটা ফিলাপস আছে যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে তুমি দেখতেই পাচ্ছ। উই অল প্রেইজ ফর দ্য ক্যাপাসিটি ড্যাশ হার্ড ওয়ার্ক, উই আর অল প্রেইজ ফর হিজ ক্যাপাসিটি ড্যাশ হার্ড ওয়ার্ক। দেখো এখানে তোমাকে কিভাবে দেওয়া হয়েছে, দেখো ওয়ার্ডটা আছে উই অল, উই আর অল প্রেইজ ফর
ফরটা আমি ক্যাপসে লিখছি, ফর হিজ ক্যাপাসিটি ড্যাশ হার্ড ওয়ার্ক। এটা হচ্ছে সেন্টেন্স। এবার দেখো স্বভাবতই তোমার মনে হবে যে এখানে অপশনটা ফর আছে, তাহলে আবার কি এখানে এটা ফর হবে? এটা সবার মাথায় এসছে পড়ার সময়, অনেকেরই এসছে। তাহলে অবভিয়াসলি আমাদের মনে হবে না এখানে হবে না, ঠিক? কিন্তু এরকম কোনো লজিক নেই, এটা একটা উদ্ভট লজিক যার কোনো কারণ নেই। লজিকটা লজিক্যাল হতে হবে। এখানে ফর অন্য জিনিস, এখানে ফর মানে জন্য, আর এখানে ফরটা বসে এটা অন্য মানে ক্রিয়েট করবে। তাহলে ক্যাপাসিটির সাথে তোমাকে আগে প্রথমে জানতে হবে যে কি কি প্রেপোজিশন বসে। ক্যাপাসিটির সাথে বসে অফ, আর ক্যাপাসিটির পরে বসে ফর। কি কি বললাম? ক্যাপাসিটির পরে বসে অফ আর ক্যাপাসিটির পরে বসে ফর। এবার যদি এখানে অফ বসাই তাহলে তার মানে একটা অন্য দাঁড়াবে, দেখতে পাচ্ছ আশা করি। এখানে যদি ফর বসায় তার মানে একটা অন্য দাঁড়াবে। তাহলে তাহলে এখানে যদি অফ বসাই তাহলে তার মানে কি দাঁড়াবে না এবিলিটি টু কন্টেইন। এবিলিটি টু কন্টেইন মানে ধরে রাখার ক্ষমতা। আমি বললাম আমার এই ক্লাসে 50 জন স্টুডেন্ট বসতে পারে। দিস রুম হ্যাজ দ্য ক্যাপাসিটি অফ 50 স্টুডেন্টস। তাহলে এখানে কি বোঝাচ্ছে? ধরে রাখার ক্ষমতা। এবিলিটি সবসময় ক্ষমতা বা সক্ষমতা অর্থে ইউজ হয়। তাহলে এবিলিটির ক্ষেত্রে আমরা যদি মোডাল ভার্ব লাগাই তাহলে এটা আমরা ইউজ করি ক্যান বা কুড। এটা আমরা মোডালের ক্লাসে পড়েছি বা এখানে ভিডিওতে দেওয়া আছে, তুমি দেখতে পারো ইউটিউব ফ্রি ভিডিওতে কতগুলো রাখা আছে। তাহলে বোঝা গেল? তাহলে ক্যাপাবিলিটি বা এবিলিটি সেন্সে আমরা ইউজ করি ক্যান বা কুড, আর ক্যাপাসিটি অফ মানে এবিলিটি বা ক্যাপাবিলিটি। তাহলে এবিলিটি অফের পরে যদি কোনো মোডাল ভার্ব তোমাকে বসাতে হয়, প্রথমে টেন্স দেখতে হবে প্রেজেন্ট আছে কিনা, যদি থাকে তাহলে ক্যান হবে, যদি পাস্ট থাকে তাহলে কুড হবে। এরকম এক্সাম্পলও আমরা পরে পড়বো। ওকে, চলো ফাইন। তাহলে আরেকটা এখানে কোশ্চেন হচ্ছে, তাহলে অফ তো আমি জেনে নিলাম, তাহলে পরের অপশন কি আছে? ক্যাপাসিটি ফর আছে। দেখো অপশনসটা ভালো মতো দেখো, ক্যাপাসিটি ফর। এবার ক্যাপাসিটি ফর মানে এবিলিটি টু ডু থিংস। এবিলিটি টু ডু থিংস মানে কিছু করার ক্ষমতা। তাহলে যদি কিছু করার ক্ষমতা থাকে, সেন্টেন্সটা কি বলছে? উই আর অল প্রেইজ ফর হিজ ক্যাপাসিটি। কি হবে आंसर? ফর হার্ড ওয়ার্ক। ফর হার্ড ওয়ার্ক, কারণ তার ক্যাপাসিটি মানে তার এবিলিটি বোঝাচ্ছে, তাহলে পার্সনের এবিলিটি বোঝাচ্ছে। তার মানে এখানে এবিলিটি টু ডু সামথিং, কিছু করার ক্ষমতা, তাহলে आंसर হয়ে যাবে ফর। তাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ডব্লিউবিসিএস প্রিলিমস, পিএসসি ক্লার্কশিপ, ব্যাংকিং থেকে শুরু করে এসএসসি, সিজিএল, সিএইচএসসি এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখান থেকে কিন্তু এরকম টাইপের ফিলার্স দেবে আর তোমাকে কনফিউজ করবে। ফাইন, চলো নেক্সট। নেক্সট আসা যাক। নেক্সট হচ্ছে লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। বলছে লায়ন ইজ মোর ফেরোসাস দ্যান মোস্ট আদার অ্যানিমালস। কি বলেছে? চেঞ্জ ইনটু সুপারলেটিভ ডিগ্রি। দেখো এটাকে আমরা বলি টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ। কি বলি? টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ। এর মধ্যে অনেকগুলো পার্ট পড়ে, তার মধ্যে এটা একটা পার্ট আজকে দেওয়া হয়েছে না, চেঞ্জেস অফ ডিগ্রি, সিওডি। চেঞ্জেস অফ ডিগ্রি। চেঞ্জেস অফ ডিগ্রিটা কি না? চেঞ্জেস অফ ডিগ্রিটা হচ্ছে সেটাই যেখানে তোমাকে একটা ডিগ্রি দিয়ে দেওয়া হবে, সেটা যে ডিগ্রিতে আছে সেটা ছাড়া অন্য ডিগ্রিতে চেঞ্জ হবে। এটাই এসএসসি সিজিএল এ কিভাবে কোশ্চেন আসে। এটা এসএসসি সিজিএল এ তোমাকে সেন্টেন্সটা দিয়ে বলবে এর মধ্যে কি কোনো এরর আছে, এর মধ্যে কি কোনো এরর আছে, এটাই তোমাকে জিজ্ঞেস করা হবে। ফাইন, তাহলে তোমাকে প্রশ্ন খেয়াল রাখতে হবে, আমাকে ডিগ্রি চেঞ্জ করার আগে বা আমাকে এরর কারেকশন করার আগে বা ইমপ্রুভমেন্ট করার আগে বা ফিল আপস করার আগে বা ক্লোজ টেস্ট করার আগে আমাকে ডিগ্রি চেঞ্জ শিখতে হবে। আদারওয়াইজ আই ক্যান ডু দিস। আমাকে ডিগ্রি চেঞ্জ শিখতে হবে যে কিভাবে আমি ডিগ্রি চেঞ্জ করতে পারবো। ঠিক আছে? তো দেখো ডিগ্রি চেঞ্জ করতে হলে প্রথমত তোমাকে জানতে হবে ডিগ্রি পজিটিভ হয়, কম্পারেটিভ হয় আর সুপারলেটিভ হয়। এখানে আমি চ্যাপ্টার্স তো পড়াবো না, এখানে আমি তোমাকে শুধু জাস্ট কনসেপ্ট বলছি। ঠিক আছে? এটা দেখো কোন ডিগ্রিতে তোমাকে বলেছে, লায়ন ইজ মোর ফেরোসাস দ্যান মোস্ট আদার অ্যানিমাল। দেন থাকলে আমরা কি বুঝে যাই কোন ডিগ্রি? দেন থাকলে আমরা বুঝে যাই যে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি সেন্টেন্স। তাহলে কি এর কোড ওয়ার্ড কি? সবসময় দেন থাকবে, এটা থাকলে আমি বুঝে যাবো কম্পারেটিভ ডিগ্রি। এর প্রশ্ন হচ্ছে দেন থাকার পরে কি কি থাকবে? দেন থাকার পরে অনেকগুলো ওয়ার্ড থাকতে পারে। কোথাও থাকতে পারে এনি আদার, কোথাও থাকতে পারে অল আদার, কোথাও থাকতে পারে মোস্ট আদার। ওকে, কোথাও থাকতে পারে মোস্ট আদার। ঠিক আছে? কি কি বললাম? এনি আদার, অল আদার, মোস্ট আদার, এগুলি থাকতে পারে। ওকে, তাহলে এগুলি যদি থাকে তাহলে আমি বলতে পারি যে এনি আদার যদি থাকে তাহলে যখন এটাকে সুপারলেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে তখন চেঞ্জ করতে হবে কি দিয়ে? না অফ অল দিয়ে। অল আদার যদি থাকে তাহলেও অফ অল দিয়ে চেঞ্জ করতে হবে। যদি মোস্ট আদার থাকে তাহলে কি দিয়ে চেঞ্জ করবো? তাহলে চেঞ্জ করতে হবে ওয়ান অফ দা দিয়ে। কি দিয়ে? ওয়ান অফ দা দিয়ে। তাহলে কম্পারেটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ চেঞ্জ করতে গেলে আমাকে কনসেপ্ট রাখতে হবে, এখানে আছে মোস্ট আদার, OTHER, এর চেঞ্জ কিসে হবে? না এর চেঞ্জ হয়ে যাবে, এর চেঞ্জ হয়ে যাবে কিসে? না ওয়ান অফ দা। এবার দুটোর মধ্যে একটা কমন বিষয় কি? যে দুটোর মধ্যে একটা কমন বিষয় হচ্ছে মোস্ট আদারের পরে নাউনটা সবসময় প্লুরাল থাকবে আর ওয়ান অফ এর পরেও নাউনটা প্লুরাল থাকবে, কারণ এটা ইকুয়াল রিলেশন তৈরি করবে। যদি কম্পারেটিভ থেকে সুপারলেটিভে যায় শুধু ডিগ্রিটাই চেঞ্জ হবে, আর তো এদের
পার্টস অফ স্পিচে বা কোনো নাউনে কোনো চেঞ্জ হবে না। ওকে, তাহলে আসা যাক। লায়ন ইজ মোর ফেরাসিয়াস দেন মোস্ট আদার অ্যানিমালস। এবার তোমাকে ফট করে কি খুঁজতে হবে, অত পড়ার সময় নেই, ওয়ান অফ দ্য খুঁজতে হবে। দেখো প্রথম অপশনটা ওয়ান অফ দ্য আছে, হতে পারে। তারপরেরটা অফ অল আছে, কখনো হবে না। তারপরেরটাও হবে না। তারপরেরটা এনি আদার আছে, হবে না। তারপরেরটা কখনোই হবে না মোস্ট ফেরাসিয়াস। তাহলে আনসার হয়ে যাবে কি এ। এবার এটা তুমি একটু চেক করে নাও গ্রামাটিক্যাল প্রোফাইলটা। লায়ন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেরোসিয়াস অ্যানিমালস, তাহলে ওয়ান অফ আছে, ওয়ান অফের পরে নাউন প্লুরালও আছে, তাহলে আনসার হবে কি এ। হয়ে গেল কমপ্লিট ডিসকাশন। ক্লিয়ার? বোঝা গেল যা পড়ালাম? ক্লিয়ার? তাহলে এবার সময় হচ্ছে যে তুমি যদি কিছু না বোঝো বা তোমাকে যদি কিছু বলতে হয় আরো, ইউ ক্যান কমেন্ট, তুমি কমেন্ট করতে পারো। কিন্তু কমেন্টটা আমি দেখতে পাচ্ছি না, এখানে একটা প্রবলেম হচ্ছে। কমেন্টটা কেন দেখা যাচ্ছে না আমি বুঝতে পারছি। এখানে কমেন্টটা তো সাধারণত দেখা যায়। লাইভ চ্যাট কর। হ্যাঁ চলো, দেখা যাচ্ছে। ঠিক আছে, চলো বলো, কোশ্চেন যদি কিছু থাকে তুমি করতে পারো, কারণ আমি কমেন্ট এখানে দেখতে পাচ্ছি না। চলো আমি এখান থেকে দেখছি, এই মোবাইল থেকে দেখছি। চলো আমি এই মোবাইল থেকে দেখছি। স্যার কোশ্চেনগুলো কোথায় পাবো? কোশ্চেনগুলো, আচ্ছা দেখো, আমি তোমাকে কমেন্ট করার আগে কতগুলো কথা বলি। কমেন্ট আগে যার যার কোনো প্রশ্ন আছে তো করো। ক্লিয়ার স্যার? লাস্ট কোশ্চেনটা আরেকবার বলুন। লাস্ট কোশ্চেনটা হচ্ছে যে যদি ধরো কোনো সেন্টেন্সে মোস্ট অফ দ্য তুমি পাও, তাহলে তোমাকে চেঞ্জ করতে হবে সুপারলেটিভে ওয়ান অফ দ্য দিয়ে। কি দিয়ে? ওয়ান অফ দ্য দিয়ে। ঠিক আছে? যদি এনি আদার দিয়ে পাও তাহলে তুমি করতে পারো অফ অল দিয়ে, করা যাবে। এর আরও ফাংশনস আছে, আমি পরে বলবো। বলো আর কোনো কোশ্চেন তোমার আছে তো কোশ্চেন করো। কোশ্চেন নাম্বার 8 দেখো, এই কোশ্চেন নাম্বার 8টা হচ্ছে কবিতার প্রবলেমটা কি আরেকবার, আচ্ছা কবিতার প্রবলেম আরেকবার বলবো। কবিতার প্রবলেম না, কোশ্চেনের প্রবলেম। কবিতার কোনো প্রবলেম নেই সেন্টেন্সে। ওকে, তো কোশ্চেন হচ্ছে 8 নাম্বার কোশ্চেন হচ্ছে, আমরা বললাম যে যদি কন্ডিশনাল সেন্টেন্স থাকে, কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম কজ পার্টে বা কন্ডিশন পার্টে যদি কি থাকে না, কন্ডিশন পার্টে যদি তোমার V2 মানে ভার্বের সিম্পল পাস্ট থাকে, সেটা ওয়্যারও হতে পারে, সেটা হ্যাডও হতে পারে। ক্লিয়ার? তাহলে পরের পার্টে আমরা সবসময় অ্যাড করব কি না, উড প্লাস V1। কি অ্যাড করব? উড প্লাস V1। এটা মাথায় রাখবে। অপশনস ডিটা দেখো, হ্যাড টাইম আছে, V2 টাইমটা নাউন আছে, আর তারপরে কি আছে, উড প্লাস V1 আছে, সেখান থেকে আনসার রাইট হচ্ছে ডি। আর কোশ্চেন বলো। ক্যাপাসিটি অফ, ক্যাপাসিটি অফ হচ্ছে ধারণ ক্ষমতা, কোনো জিনিসের ধারণ ক্ষমতা। ক্যাপাসিটি ফর হচ্ছে কারোর এবিলিটি। ধরো তোমার এবিলিটি আছে, ঠিক আছে, তো তুমি বলতে পারো আই হ্যাভ দ্য ক্যাপাসিটি ফর ডুইং সামস। অঙ্ক করার এবিলিটি তোমার আছে, ঠিক আছে। আর তোমার বাড়িতে 5 জন থাকার মতো লোক আছে, তো তুমি বলতে পারো দিস হাউস হ্যাজ দ্য ক্যাপাসিটি অফ 5 persons। ওকে, ডিগ্রিটা স্যার আরেকবার রিপিট করবেন। ডিগ্রিটা আবার বলছি, মোস্ট আদার থাকলে ওয়ান অফ দ্য হবে সুপারলেটিভ ডিগ্রি চেঞ্জ করলে, আর এনি আদার থাকলে অফ অল ডিগ্রি চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে শর্টকাট নলেজ, ডেসক্রিপটিভ নলেজ বেসিক ব্যাচে করানো হয়, তো তুমি এটা বেসিক ব্যাচ নয়। এখানে কি রুট ওয়ার্ড ধরে ভোকাবুলারি হবে না, এখানে শুধু সেট হবে, এখানে কোনো ভোকাবুলারি বা কোনো চ্যাপ্টারের ক্লাস হবে না। চ্যাপ্টারের ক্লাস বা তুমি যদি এইরকম লাইভ সেট করতে চাও, একটা চ্যাপ্টারের ক্লাস করাতে লাগে আমার 3 ঘন্টা। যারা করে তারা জানে, এখানে অনেকেই অফলাইন ব্যাচে পড়ে। তুমি অফলাইন অ্যাভেল করতে পারো বেলঘুরিয়া এবং যাদবপুরে 9002332333 ফোন নাম্বারে কল করে। আর যদি তুমি বলো অফলাইন না করে অনলাইন করবে, তাহলে আনএকাডেমিতে যোগাযোগ করতে হবে, এবং তাতেও তোমাকে ইনফরমেশন দিয়ে দেওয়া হবে কিভাবে তুমি আনএকাডেমিতে কানেক্ট হতে পারো আমার সাথে প্লাস কোর্সে। তাতেও তোমাকে কল করতে হবে 9002332333 নাম্বারটা লোড করে নাও। নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি। যাদের যাদের আগের দিন অনেক কোয়ারিজ ছিল তারা কোনো কোয়ারিজ করতে পারেনি, কারণ তারা নাম্বারটা জানে না। এখানে ইউটিউবে গিয়েও তুমি যে কোনো জায়গায় নাম্বারটা পাবে। আমি তাও তোমাকে নাম্বারটা একবার বলে দিচ্ছি, 9002332334। এই নাম্বারে তুমি মেসেজ করো বা কল করবে, যার যাবতীয় ডিটেলস তুমি অফিস থেকে পেয়ে যাবে। অফিসে তোমার সব আনসার উত্তর দিয়ে দেবে। ক্ল্যান্ডেস্টাইন মিনিংটা হচ্ছে হাইড, ডিসগাইজ, ঠিক আছে, সিক্রেট। ওকে, সেখান থেকে আমাদের আনসার হয়েছে, এখানে কি আনসার হয়েছে ক্ল্যান্ডেস্টাইনটা? আনসার হয়েছে ক্যামোফ্লেজ। ক্যামোফ্লেজ ওয়ার্ডটা মানে হচ্ছে লুকিয়ে থাকা। 6 কোশ্চেনটা, হু রোট ম্যাকবেথ, বাই হুম থাকলে তারপরে অক্সিলারি ভার্ব থাকতে হবে। একটাও এখানে অক্সিলারি ভার্ব নেই, তাই আমরা আনসার করব ডিটা, যেটা WH এর পরে ডিরেক্ট অক্সিলারি ভার্ব আছে। ওকে,
চলো আর বলো স্যার ইফ কবিতাটা আর একবার বলুন। বাবা এই নিয়ে 3বার বললাম, মন দিয়ে শোনো আর টাইমে আসো। The time is already running out. কবিতাটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। 4 রকম থেকে 5 রকমের কন্ডিশনাল সেন্টেন্স বানানো যায়। তার মধ্যে এটা হচ্ছে একটা প্রাইম কন্ডিশনাল, যেটা অনেকবার এক্সামে এসছে। যদি কোশ্চেনের প্রথমে ইফের পরে, আমি লিখে দিচ্ছি ভালো মতো দেখে নাও, আর প্রশ্ন করো না, এটাকে নোট ডাউন করে নেবে। যদি ইফের পরে, ইফের পরে যদি V2 থাকে, কোন পার্টে? কন্ডিশন পার্টে। V2 মানে ওয়্যার হতে পারে, কোনো মেন ভার্বের সেকেন্ড ফর্ম হতে পারে, ধরা যাক স্টপ, STOPPED, এটাও V2। বা হ্যাড হতে পারে, হ্যাড হচ্ছে হ্যাভের মেন ভার্বের V2, ঠিক আছে। ওয়্যার হচ্ছে V2, স্টপড হচ্ছে V2। এগুলি যদি থাকে V2, তাহলে পরের পার্টের পর আগে কমাটা দেবে, কমা আছে কিনা দেখে নেবে। তারপরে রেজাল্টে বা এফেক্টে আমরা কি লিখবো? আমরা লিখবো এখানে সবসময় উড হ্যাভ, WOULD, উড প্লাস V1, উড হ্যাভ না, উড প্লাস V1, উড প্লাস V1 হয়ে গেল। এটা হচ্ছে রুলস। বলো আর কোনো কোশ্চেন? চলো নেক্সট, প্রেপোজিশন কোথা থেকে পড়বে এসব আমি ইনফরমেশন এখানে দিতে পারবো না। প্রচুর বই আছে, তোমরা একটা বইও পড়ো না, আর উল্টো পাল্টা প্রশ্ন করো। যারা বলো কোথা থেকে পড়বো তাদের এখনো চাকরি পাওয়ার দরকার নেই, ছেড়ে দাও। জিকের আনসারগুলো বলে দেবেন, জিকের আনসারগুলো পোস্ট করা হবে। স্যার ডাস্টার ইউজ করুন প্লিজ। কেন? আমি হাত দিয়েও মুছতে পারি, কাপড় দিয়েও মুছতে পারি, কি প্রবলেম তোমার? তারপরে নেক্সট আর কোনো প্রশ্ন? জিকের আনসারগুলো কোথায় দেওয়া হবে? জিকের আনসারগুলো মঙ্গল গ্রহে দেওয়া হবে। অবশ্যই তোমার গ্রুপেই দেওয়া হবে, বলা হয়েছে তো সেটা বারবার। ক্লিয়ার? ফেসবুকে দেওয়া হয়ে গেছে দেওয়া তোমাকে ফেসবুক। আচ্ছা আরেকটা কথা বলে দিচ্ছি, এটা অল রিকোয়েস্ট টু অল অফ ইউ। এই যে ফ্রি ক্লাসটা কিন্তু করছি, তার কিছু আমার কিন্তু একটা রেসপন্সিবিলিটি আছে, এবং তোমাদেরও রেসপন্সিবিলিটি আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আনসার জানাবে না। বারবার কালকে রিকোয়েস্ট করা হয়েছে অফিস থেকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি আনসার জানাবে না। তুমি আইসিআই এর ফেসবুক গ্রুপে যাও, ইম্পেরিয়াল কম্পিটিটিভ ইনস্টিটিউট, IMPERIAL, ইম্পেরিয়াল কম্পিটিটিভ ইনস্টিটিউট। ওই ইম্পেরিয়াল কম্পিটিটিভ ইনস্টিটিউট গিয়ে তুমি জয়েন হও। ওখানে যখন অ্যাডমিন থেকে কোশ্চেন পোস্ট করা হবে, তার নিচে কমেন্ট করো। অনেকে কোশ্চেনের পর কমেন্ট করছে, কেমন অশিক্ষিতর মতো কাজ করছো তোমরা। এখানে ফ্রি ক্লাস হচ্ছে, এই মোবাইলগুলোতে কাজ হয় প্রত্যেকদিন, তুমি ওখানে কমেন্ট করছো। এমনিতে আমি ক্লাস ফ্রি দিচ্ছি, এমনি তোমার নলেজ বাড়াবার ক্লাস দিচ্ছি, তুমি আমার কথা শুনছো না। তোমরা কন্টিনিউয়াস হোয়াটসঅ্যাপে মেসেজ করছো। যাদের ফেসবুক নেই 3-4 জন, তারা হোয়াটসঅ্যাপে খাতায় লিখে ছবি তুলে পোস্ট করে দেবে, কমেন্ট করার কোনো দরকার নেই। এটাই তো সিস্টেম। বলো আর কোনো কোশ্চেন আছে? চলো তাহলে পরের দিন আবার দেখা হবে মানডে। তার আগে এগুলি করো। আর একটা রিকোয়েস্ট আবার সবাইকে করছি, এই যে ক্লাসটা হচ্ছে সেটার পাওয়ার অপরচুনিটি সবার আছে, এবং সবাই সেই জিনিসটাকে অ্যাভেল করতে পারে। তাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, এই ভিডিওসগুলো বা এই পোস্টগুলো, আমি যেগুলি পোস্টগুলো করছি ফেসবুকে, সেগুলি তোমরা বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন বন্ধুদের কাছে শেয়ার করো, যাতে তারাও, যারা ইংলিশে খুব কমজোর, তুমি বুঝতে পারছো এই টেকনিকগুলো বইতে তুমি পাবে না। এই টেকনিকগুলো যদি কনভারসেশন না হয়, সেগুলি কখনোই পসিবল না। এরপরেই আমরা ডেসক্রিপটিভ ইংলিশ আলোচনা করবো। সেখানে কিন্তু আমরা প্রেসি, রিপোর্ট, ডায়লগ রাইটিং, এসে রাইটিং, লেটার রাইটিং সব আলোচনা করবো, সামারি রাইটিং সব আলোচনা করবো। তো সেখানে আরও ইন্টারেক্টিভের দরকার। সেখানে আমরা কমেন্টের মাধ্যমে আনসার নেবো। সেখানে বোর্ড ওয়ার্ক কম হবে, আমি তোমাকে মুখে বলবো, এবং দেখবে যে কোথায় কোথায় কী কী চেঞ্জ হয়, প্রেসি কীভাবে লিখতে হয়, রিপোর্ট কীভাবে লিখতে হয়, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। তো তার জন্যই তোমাকে বলা যে তুমি স্টুডেন্টদের এগুলি শেয়ার করো। তুমি যদি শেয়ার না করো মেসেজটা, তারা কেউ কিছুই পারবে না। এটা সবারই কর্তব্যের মধ্যে পড়ে, যে জিনিসটা যখন ফ্রি ক্লাস হচ্ছে, এবং এত ভালো একটা ফ্রি ক্লাস হচ্ছে, আশা করি ক্লাসটা ভালোর থেকে বেশিই ভালো হচ্ছে, কারণ এই রুলসগুলো তুমি জানো না, এবং এই রুলসগুলোর জন্য পেমেন্ট দিয়ে পড়তে হয়। সেখানে তো আমি তোমার কাছে পেমেন্ট নিচ্ছি না, আমি তো ফ্রিতে করাচ্ছি। তো সেই ফ্রি ক্লাসগুলো তুমি যদি অ্যাভেল করতে চাও, আর কানেক্টেড থাকতে চাও, আনএকাডেমিতে জয়েন করো, এবং এই ক্লাসগুলো অ্যাভেল করো। এবং এই ক্লাসগুলো দেখার পরে যদি কারোর মনে হয় যে আমার ইংলিশে পুশ আপ দরকার, আমার ইংলিশটা খুবই পুয়ার আছে, খুবই খারাপ কন্ডিশনে আছে, তাহলে তুমি অফলাইন ব্যাচের জন্য বেলঘুরিয়া যাদবপুরে কন্ট্যাক্ট করতে পারো। আর অনলাইন ব্যাচের জন্য আনএকাডেমিতে প্লাস কোর্সে জয়েন হতে পারো, সেখানেও আমার রাত্রেবেলায় ক্লাস হয়। ক্লিয়ার? যা ইনফরমেশন চাই তা তুমি এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 9002332334। লাস্ট কথা, লাস্ট অ্যান্ড ফাইনাল, মক টেস্টের জন্য যারা যারা বলেছিল স্যার মক টেস্টের জন্য, পিএসসির মক টেস্ট তুমি বৃহস্পতিবার দিন থেকে পাবে, পিএসসির মক টেস্ট থার্সডে থেকে পাবে। যার মক টেস্ট, যারা আমার কাছে ক্লাসে আসো তারা তো পেয়েই যাবে, তোমাদের নাম লেখা আছে। আর যারা ক্লাসে পড়ো না, যারা বাইরের স্টুডেন্ট, তারা বেলঘুরিয়ায় এসে এই নাম্বারে ফোন করে এসে মক টেস্ট নিয়ে যাবে। মক টেস্টের কস্ট কত? 15টা মক টেস্টের কস্ট হচ্ছে 225 টাকা। কি দেওয়া হবে? 225 টাকার মধ্যে তোমাকে 15টা ফুল প্রিন্টেড মক টেস্ট দেওয়া হবে, পিএসসি ক্লার্কশিপের, তার আনসার আর 15টা ওএমআর শিট।
ঠিক, আনসার মানে নো সলিউশন 1A 2B 3C এরকমভাবে আনসার। আর তারপরেও যদি তোমার কিছু প্রবলেম হয় সেখানে তুমি গ্রুপে জিজ্ঞেস করতে পারো বা কমেন্ট করতে পারো, ফাইন। আর যদি কোনো সাজেশন থাকে সেটাও জানাতে পারো। মকের জন্য নাম এনরোল মকের জন্য নামের এনরোলমেন্টের জন্য এই নাম্বারে ফোন করতে হবে 9002332333 ঠিক। আবার দেখা হবে পরের সপ্তাহে সোমবার একটা সুন্দর সকালে। আবার আমরা কি বলে শেষ করবো, গুড মোর আর্নিং। আর একটা কথাও শিখিয়ে দিচ্ছি, ইফ আই টেক ইনিশিয়েটিভ আই উইল মেক ইট ফিনিশিয়েটিভ। মানে আমরা যদি এই ক্লাসটা করার ইনিশিয়েটিভ নিয়ে থাকি, আমি এবং তুমিও যে রোজ করবো, তাহলে কিন্তু এটা আমাকে একদম এক্সাম পর্যন্ত ফিনিশিয়েটিভ বা ফিনিশ করতে হবে। এই কথার মাথায় রাখো, কারণ অনেকেই আছে আমরা হাফ কাজ করে ছেড়ে দিই, হাফ কাজ করে যেখানে ছাড়া হয় সেখানে কোনো ইমপ্রুভমেন্ট বা ডেভেলপমেন্ট হয় না, ফাইন। সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো, অফলা বন্ধ করো।